Radio Kolkata, your daily dose of happiness. আপনারা শুনছেন বিজয়গড় জ্যোতিষরায় কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা। এখন রেডিও কলকাতায় থাকছে কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আজকে চাষবাস অনুষ্ঠানে আপনারা শুনবেন নির্মল কৃষি সম্বন্ধে। এ বিষয়ে বলবেন সাধন কুমার দাস, প্রোগ্রাম অফিসার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, শ্রীরামকৃষ্ণ আশ্রম, নিমপিট। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর একটি গান। অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণ ও উপস্থাপনায় আছেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, সম্প্রচারণ সহায়তায় রাজু সর্দার, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন নির্মল কৃষি। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন সাধন কুমার দাস, প্রোগ্রাম অফিসার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, শ্রীরামকৃষ্ণ আশ্রম, নিমপিট। নমস্কার সাধন বাবু। নমস্কার। হ্যাঁ, আমাদের যে প্রথমে যে বিষয়টা রেখেছি আমরা নির্মল কৃষি, তো যদি প্রথমে বলেন যে নির্মল কৃষি ব্যাপারটা ঠিক কি এবং এর উদ্দেশ্য কি কি রয়েছে? নির্মল কৃষি বলতে আমরা আন্তর্জাতিক স্তরে যেটা বোঝাই, এর একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনার এর অভিযান শুরু হয়েছিল। সেই উদ্দেশ্যটা হচ্ছে যারা আমাদের মানে যারা কৃষিজ পণ্য যারা ব্যবহার করবে তাদেরকে স্বাস্থ্যকর এবং বিষমুক্ত খাবার তাদেরকে সাপ্লাই পরিবেশন করা, তাদেরকে সরবরাহ করা, এটাই হচ্ছে নির্মল কৃষির উদ্দেশ্য ছিল। কিন্তু আমরা যখন নির্মল কৃষি নিয়ে পশ্চিমবঙ্গের সবগুলো জেলাতেই, মোটামুটি 11টা জেলাতেই যখন কাজ শুরু করেছিলাম 2014 সালে, তারপর থেকে ধীরে ধীরে যখন কাজ করছি, তখন সেই কাজগুলো করতে গিয়ে নির্মল কৃষি করার জন্য যে যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হয় বা যে যে পদক্ষেপ নিতে হয়, সেই পদক্ষেপগুলো নিতে গিয়ে দেখলাম আমরা 4টে উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে সাস্টেইনেবিলিটি অফ এগ্রিকালচারাল সিস্টেম, অর্থাৎ যে কৃষিকার্যে যে পরিবেশটা আছে, সেই পরিবেশে যে উৎপাদনশীলতা, সেই পরিবেশ মানে মাটি আছে, পরিবেশ, জল আছে, তারপরে হচ্ছে বাতাস আছে এবং বিভিন্ন রকমের পতঙ্গ আছে, মানে উপকারী পতঙ্গ, এবং মাটিতে বিভিন্ন রকমের জীবাণু আছে। এই সমস্ত গুলো কিছু মিলে তো একটা কৃষি উৎপাদনটা তৈরি করে। তাদের কৃষি উৎপাদনে এই প্রত্যেকের নিজস্ব ভূমিকা আছে। এই যে উৎপাদনশীলতা যেন নষ্ট না হয়ে যায়, অর্থাৎ আজকে যত টাকা খরচা করে যা যা ইনপুট দিয়ে একজন চাষি যতটা উৎপাদন পাচ্ছেন, পরের বছরও ঠিকই তাই পাবেন, তারপরের বছরও তাই পাবেন। অর্থাৎ ইনপুটটা যদি ঠিক রাখি তাহলে প্রোডাকশনটা হেরফের হবে না, সমান থাকবে। আর ইনপুট ঠিক রেখে যদি প্রোডাকশনটা কমে যায় বা প্রোডাকশনটাকে ধরে রাখতে গেলে যদি ইনপুট বাড়াতে হয়, তাহলে সেটা সাস্টেনেবল নয়, নন সাস্টেনেবল। আমাদের নির্মল কৃষির একটা উদ্দেশ্য হচ্ছে সাস্টেনেবিলিটি অফ অ্যাগ্রো ইকোসিস্টেম। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে ফার্ম প্রফিটটা বাড়ানো, অর্থাৎ ফার্ম প্রফিটটা বাড়ানো মানে উৎপাদন বাড়ানো। অর্থাৎ উৎপাদন বাড়ানো, আমরা চাষিরা যতটা উৎপাদন নিয়ে থাকি একটা মাঠ থেকে, একটা নির্দিষ্ট ভ্যারাইটি, নির্দিষ্ট শস্যের থেকে যতটা উৎপাদন নিয়ে থাকি, তার চেয়ে বেশি উৎপাদন বাড়ানো খুব একটা সম্ভব নয়। কারণ আমরা প্রত্যেকটা ভ্যারাইটি, প্রত্যেকটা শস্যের, প্রত্যেকটা জাতের একটা নির্দিষ্ট উৎপাদন মাত্রা আছে যে এত কেজি পার হেক্টর দিতে পারে, এর চেয়ে বেশি উৎপাদন বাড়ানো যায় না। সুতরাং আমরা রাসায়নিক সার দিয়ে, রাসায়নিক প্রয়োগ করে আমরা
সেই উৎপাদনটা নিয়ে নিই। সুতরাং উৎপাদন বাড়িয়ে আমরা চাষিদের আয় বাড়াতে পারবো না, আমরা যেটা করতে পারবো খরচাটা কমাতে পারবো। অর্থাৎ চাষের জন্য যে খরচাটা, বিশেষ করে সার এবং রাসায়নিক বিষ এই দুটো ব্যবহারের জন্য যে খরচা হয় সেই খরচাটা আমরা কমাতে পারি। আর দ্বিতীয়ত করতে পারি যে আমাদের এই মুহূর্তে তো কৃষকদের মধ্যে এখনো এই বিষয়ে অনেক অজ্ঞতা রয়েছে, তারা কিন্তু রাসায়নিক সার বা কীটনাশকের একটা প্রতিযোগিতায় নেমেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু আরেকটু পরিষ্কার করে আপনি একটু বলে দেবেন তাহলে সুবিধা। হ্যাঁ সেটা আমি বলে দিচ্ছি। এটা নির্মল কৃষি অভিযানের উদ্দেশ্য এটাই। এইবার হচ্ছে আমাদের যে এখানে আমাদের চাষের খরচাটা কমানো। আর একটা উপায় আছে, যেমন কৃষিজ পণ্যের যদি দামটা বাড়াতে পারি, তার মূল্যটা যদি বাড়াতে পারি। আমরা দেখেছি যে নির্মল কৃষি পদ্ধতি অবলম্বন করে যে ফসলগুলো তৈরি হয়, সেই ফসলগুলো যখন বাজারজাত করা হয় তখন দীর্ঘদিন ধরে সেটা সতেজ থাকে, কয়েকদিন ধরে সতেজ থাকে। তার ফলে বাজারে তার চাহিদা বেড়ে যায়। আর আমাদের মালদার গাজল ব্লকের একটা গ্রাম আছে, সেই গ্রামের কিছু চাষিরা এইটা অবলম্বন করে তাদের পণ্য যখন ওই হোলসেল মার্কেটে যায় তখন কেজি প্রতি 2 থেকে 3 টাকা, তখনকার দিনে মানে 27-28 টাকার জায়গায় 30 টাকা, 30-32 টাকা এই দামে বিশেষ করে উচ্ছে, ঝিঙে, এগুলো ঝিঙে বিক্রি করে দিত তারা। এবং তাদের পণ্যটা আগে নিয়ে নিত যারা ওই হোলসেল মার্কেটে যারা কিনতে আসে। অর্থাৎ ওদের গ্রহণযোগ্যতা, বাজারে তাদের গ্রহণযোগ্যতা এবং দাম এটা বাড়ানো সম্ভব হয় নির্মল কৃষি। এবং ব্যক্তিগতভাবে কৃষক বন্ধুদের অনেকে চেনেন যারা তারা জৈব কৃষি বিক্রি করেন। আমরা জৈব কৃষি বলছি না, আমরা কিন্তু জৈব কৃষি বলছি না। জৈব কৃষি বিষয়টা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে আমরা নির্মল পার্থক্য আছে, আমি বলে দিচ্ছি। এবার আমি উদ্দেশ্যটা বলে নিই আগে। 2 নাম্বার হয়েছে। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে যে এই যে প্রোটেকশন, মানে সেফটি অফ ফার্মার্স অ্যান্ড ওয়ার্কার্স, ফ্যামিলি মেম্বার্স। অর্থাৎ যে কৃষি বীজ ব্যবহার করছে তার জন্য যেটুকু সেফটি নেওয়ার দরকার সেই সেফটি গুলো নেওয়ার ব্যবস্থা করা হয়। দ্বিতীয়ত হচ্ছে সেফটি অফ কনজিউমার সেল, অর্থাৎ আমরা যারা কৃষিজ পণ্য ব্যবহার করি তার স্বাস্থ্যের সুরক্ষা। আর তৃতীয় হচ্ছে সেফটি অফ এনভায়রনমেন্ট। অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করলে যে রাসায়নিক সারের যে অবশিষ্টাংশ সেটা মাটিতে থেকেই যায় এবং তারপরে সেটা হচ্ছে জলে চলে যায়, তারপরে জলের পরিবেশের দূষণ ঘটায়, বিশেষ করে নাইট্রেট দূষণ তো মারাত্মক অবস্থা আমাদের। এবং আর কি হয় যে কৃষিজ বীজের জন্য কৃষি বীজ প্রয়োগের ফলে কি হয় যে মাটির যে উপকারী যে ছোট ছোট অ্যানিমাল, যেমন কেঁচো আছে, কিছু ঘুঘড়ে পোকা আছে যেগুলো মাটিতে উপকার করে চাষে, সেই পোকাগুলো নষ্ট হয়ে যায়। অর্থাৎ সেফটি অফ এনভায়রনমেন্ট আমরা করব। এই 3টে হচ্ছে সেফটি। আর চতুর্থ হচ্ছে যে গ্রামীণ রোজগারের ব্যবস্থা, মানে রুরাল এন্টারপ্রেনিউর ডেভেলপমেন্ট। সেটা কি করে করা হয় যে নির্মল কৃষিতে যে ইনপুট গুলো আছে সেই ইনপুট গুলো চাষিদেরকে সরবরাহ করা, বিশেষ কোনো প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে, আমাদের কাছ থেকে সংগ্রহ করে আমাদের 46 ভিলেজ আছে, সেখানটায় চাষিদেরকে সরবরাহ করে, কিছুটা কমিশন পায় তারা, এবং মাটি পরীক্ষা করিয়ে নেয়, তার জন্য কিছু কমিশন পায়। আর ওই যে কৃষিজ ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে যে কৃষিজ পণ্যগুলো যেগুলো হবে তারা বাজারজাত করবে এবং এই বাজারজাত করার ফলে তাদের কিছুটা রোজগার হবে। এটা হচ্ছে আমাদের বেশ কয়েকটা এরকম এন্টারপ্রেনার মানে এস্টাবলিশ হয়ে গেছে এবং তারা খুব ভালো বছরে অ্যাভারেজ 2.5 থেকে 3 লাখ টাকা তারা রোজগার করছে এইখান থেকে আর কি। তার সঙ্গে সঙ্গে আরো কিছু করে জলপাইগুড়ি, আমাদের বাঁকুড়ায় আছে একজন, এগুলো সম্পর্কে পরে বলা যাবে। এই গেল আমাদের নির্মল কৃষির উদ্দেশ্য। এবার আমি বলবো যে নির্মল কৃষির পদক্ষেপগুলো কি নিতে হয়। প্রথম পদক্ষেপ হচ্ছে মাটি পরীক্ষা। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে রাসায়নিক সার যদি অতিরিক্ত যেন ব্যবহার না করা হয়, সেই জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে মাটি পরীক্ষা করে সারের সুপারিশ নেওয়া। সারের সুপারিশ নিয়ে যে একটা জমিতে নির্দিষ্ট ফসলের নির্দিষ্ট জাতের জন্য কতটা পরিমাণ নাইট্রোজেন, কতটা পরিমাণ ফসফরাস, কত পরিমাণ পটাশ বা অন্য কিছু অনুখাদ্য দিতে হলে সেগুলো কতটা দিতে হবে সেটা সুপারিশ নেওয়া হয়। এবার নিয়ে সেই যে সারের মাত্রাটা, সেই সারের মাত্রাটা 25% কমিয়ে দেওয়া হয়। 25% কমিয়ে দিয়ে মনে করুন 80 কেজি সুপারিশ করলো নাইট্রোজেন। যিনি বিশেষজ্ঞ মাটি পরীক্ষায়, উনি 80 কেজি হেক্টর প্রতি 80 কেজি সুপারিশ। আমরা যদি একটু এই সবজির নাম ধরে বলি, ধরুন যে ধানের জন্য 80 কেজি সুপারিশ করলো, তাই তো? 80 কেজি সুপারিশ করা হলো। এই মাটিতে 80 কেজি লাগবে।
হ্যাঁ 80 কেজি নাইট্রোজেন লাগবে। এবার আমরা কি করছি, এন্ডোফাইটিক ডাইজাট্রফিক ব্যাকটেরিয়া বলে একটা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া আছে। এন্ডোফাইটিক ডাইজাট্রফিক ব্যাকটেরিয়া এটা একটা গ্রুপ অফ ব্যাকটেরিয়া, যার একটা হচ্ছে অ্যাজোস্পিরিলাম একটা ব্যাকটেরিয়া, তারপর আছে আখের রুটে মূলে থাকে একটা ব্যাকটেরিয়া, তো গ্লুকোনো অ্যাসিডো ব্যাকটেরিয়াটা। এই ব্যাকটেরিয়া গুলো প্রয়োগ করলে যদি আমরা তাহলে 20 কেজি নাইট্রোজেন অর্থাৎ 25%, 25% নাইট্রোজেন আমরা কম দিতে পারি। এইটা একটা এই হিসেবে ফসফেটের ব্যাকটেরিয়া আছে। আমার তাহলে সারের খরচটা কমলো, তাই তো? এই জায়গাটায় সারের খরচটা কমলো, খরচাটা কমলো। হ্যাঁ, দ্বিতীয়ত আর কি, যে বিভিন্ন রকমের যে রাসায়নিক সার আছে তার প্রত্যেকটা জীবাণু সার আছে। ফসফেট সলভাইজিং ব্যাকটেরিয়া আছে, যেটা ফসফেটের পরিপূরক হিসেবে ব্যবহার করা হয়। পটাশের সেরকম আছে, জিঙ্কের আছে। এগুলো ব্যবহার করে আমরা সেই রাসায়নিক সারের মাত্রা 25% কমিয়ে দিয়ে থাকি। এটা হলো। তারপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে যেরকম সুপারিশ করা হবে সেই সুপারিশ অনুযায়ী জৈব সার ব্যবহার করা হবে। এইবার জৈব সারটা যদি অনেক বেশি সুপারিশ করে থাকে তাহলে তার দাম কিন্তু রাসায়নিক সারের চেয়ে দামটা অনেক বেড়ে যাবে। তো সেই জন্য ধান নির্ভর যে সমস্ত আমাদের ফসল চক্র আছে, শস্য চক্র আছে ধান নির্ভর, সেই ধান নির্ভর শস্য চক্রে আমরা বলি কি, ধান চাষের 45 দিন আগে খারিফ ধান, বোরো ধানকে আমরা চাষ করতে নিষেধ করি। ধান চাষের 45 দিন আগে ধনচে বীজ বপন করে দিতে হবে রাইজোবিয়াম নামক জীবাণু সার দিয়ে। তারপরে 45 দিন পরে সেই সেটা মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে ধান চাষ করা জমি চাষ করার সময়। তারপরে ধান রুয়ে দেওয়ার পরে ওখানে অ্যাজোলা বলে একটা জীবাণু সার বা সবুজ সার আছে, যেটাতে অ্যানাবিন অ্যাজোলি বলে একটা জৈব নীল সবুজ শ্যাওলা নাইট্রোজেন সংবন্ধনকারী সবুজ শ্যাওলা থাকে। সেই অ্যাজোলাটাকে প্রয়োগ করলে সেই অ্যাজোলাটা বড় হয়ে যায় এবং ধান গাছের উপরে যখন ছায়া হয়ে যায়, যখন ধান গাছটা বড় হয়ে যায়, ভাদ্র মাসে যখন মাটিতে ছায়া হয়ে যায়, তখন অ্যাজোলাটা পচে মাটিতে জৈব পদার্থ দেয়। এইভাবে ধনচে এবং অ্যাজোলা প্রয়োগ করে জৈব পদার্থের পরিমাণ বাড়াতে পারি। তাহলে সুপারিশে পরে জৈব সারের সুপারিশটা অনেক কম হবে, যেটা চাষিদের পক্ষে সম্ভব হবে ব্যবহার করা পরবর্তী রবি চাষে। এরপরে হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি করা হয়, যে আমরা বলি যাতে করে কয়েকগুলো স্তর আছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের। প্রথমটা হচ্ছে যে চাষগত পদ্ধতি ম্যানেজমেন্ট, চাষগত পদ্ধতি অর্থাৎ আমি সঠিক ভ্যারাইটি ফসলটা চাষ করব। আমার জায়গায় যে ধরনের ভ্যারাইটিটা সেখানে চাষ হতে পারে, বা বাইরে থেকে আনা ভ্যারাইটি চাষ করার আগে আমি বিবেচনা করে নেব এখানকার রোগ পোকা সম্পর্কে সে সহনশীল কিনা, সেরকম একটা সঠিক ভ্যারাইটি চাষ করব। দ্বিতীয়ত হচ্ছে যে লাইন টু লাইন এবং প্ল্যান টু প্ল্যান যে ডিস্টেন্স আছে সেগুলো মেনটেন করব সুপারিশ মতো, যেগুলো রেকমেন্ডেড আছে আর কি। আমরা অনেক সময় চাষি ভাইরা করেন কি, যে ঘন গাছ বসিয়ে দেন যাতে বেশি সংখ্যক গাছ হলে বেশি ফলন হয়। এটা কখনোই সম্ভব হয় না। সেজন্য কৃষি বিজ্ঞানীরা প্রত্যেকটা শস্যের প্রত্যেকটা ভ্যারাইটির জন্য ডিস্টেন্সটা ঠিক করে দেন, নির্দিষ্ট করে দেন যে একটা গাছের সঙ্গে একটা গাছের ডিস্টেন্স কত হবে, একটা লাইনের সঙ্গে একটা লাইনের ডিস্টেন্স কত হবে। ধান সবজি সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটা আমরা করব, তাহলে রোগ পোকার সংক্রমণটা কম হবে। এটা হচ্ছে চাষগত পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে মেকানিক্যাল পদ্ধতি, যান্ত্রিক পদ্ধতি। যান্ত্রিক পদ্ধতি হচ্ছে যে মনে করুন ধান চাষে যে মাজরা পোকা বা বিভিন্ন লেদা পোকা হয়, তখন সেই একটা বাট পাটচার বা একটা বসিয়ে দেওয়া হয় যেখানে পাখিরা বসতে পারে, বসলে এই পোকাগুলো খায়। এটা একটা যান্ত্রিক পদ্ধতি। তারপরে হচ্ছে যে ফেরোমেন ট্র্যাপ, ফ্রুট ফ্লাই ট্র্যাপ, বিভিন্ন রকমের ফ্রুট ফ্লাই ট্র্যাপ আছে যেখানে যে আমরা দেখতে পাই যে ঝিঙ্গে তারপরে শশা এগুলার দিকে মেকে যায়, ওটা ওই রস শোষককারী ফলের রস শোষককারী পোকা বসে রসটা খেয়ে নেয় ওখানটায়, তখন সেদিকে বৃদ্ধিটা কম হয়, বিপরীত দিকে বৃদ্ধি হয় বলে ওদিকে ঝিঙ্গেটা বা শশাটা বেঁকে যায়। তো ফ্রুট ফ্লাই ট্র্যাপ যদি আমরা এখানটায় মেলন ফ্লাই ট্র্যাপ, এই বিভিন্ন এগুলোকে বলা হয় লিওর ট্র্যাপ। এই ট্র্যাপগুলো যদি ব্যবহার করি তাহলে পতঙ্গ সেখানে আকৃষ্ট হয়ে ওখানে একটু ব্যবস্থা থাকে, জল দেওয়া থাকে, সেই জলের নিচে পড়ে যায়, নষ্ট হয়। তারপরে অনেক চাষের ক্ষেত্রে দেখা যায় ইয়েলো স্টিকি ট্র্যাপ, যে কোনো বিশেষ করে রবি মরশুমে হলুদ রং দেখে পোকাগুলো আকৃষ্ট হয়, সেখানটায় এসে ওই আকৃষ্ট হয়ে স্টিকি ট্র্যাপে জমা হয়ে যায়, মরে যায়।
তো এটার ব্যবহারের একটা প্রতিবন্ধকতা আছে যে অনেক বন্ধু পোকাও আকৃষ্ট হয়, বিশেষ করে মৌমাছি। মৌমাছি আমাদের তো বন্ধু পোকা, মৌমাছি না হলে অনেক ফসলই হতো না, কারণ পরাগমিলনে সাহায্য করে। তো সেই জন্য ওটাকে খুব জুডিশিয়ালি ওই স্টিকের থিকনেস, স্টিকটা কতটা পুরু হবে যাতে ছোট ছোট পোকাগুলো বসে, মানে সর্ষের ক্ষেত্রে জাপ পোকা পড়ে নষ্ট আটকে যাবে কিন্তু মৌমাছি আটকাবে না, এরকম যেন ব্যবস্থা করা যায়। এগুলো হচ্ছে যান্ত্রিক পদ্ধতি, যান্ত্রিক পদ্ধতি। তারপরে তো লাইট ট্র্যাপ তো আছে, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, যেমন লাইট ট্র্যাপ দেওয়া হয় জমিতে। এগুলো হচ্ছে যান্ত্রিক পদ্ধতি। এরপরে বায়োলজিক্যাল পদ্ধতি, সেখানে আছে নিম ফলের যে বীজের গুঁড়োর এক্সট্রাক্ট অথবা নিম তেল, তার সঙ্গে ট্রাইকোডার্মা, সিডোমোনাস, যেগুলো হচ্ছে রোগ, জীবাণু এবং ছত্রাক ঘটিত রোগকে দমন করে। তারপরে বিভিন্ন পেস্টের জন্য, ইনসেক্ট পেস্ট অর্থাৎ পতঙ্গ পোকার জন্য আছে হচ্ছে ব্যাসিলাস থুরিনজেনসিস আছে। এগুলো প্রয়োগ করে আমরা জৈব পদ্ধতিতে রোগ পোকা দমন করতে পারি। এরপরেও যদি রোগ পোকার প্রাদুর্ভাব হয় তাহলে রাসায়নিক বিষ প্রয়োগ করা যেতে পারে, এবং রাসায়নিক বিষ প্রয়োগ করার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছুগুলো বিষকে ব্যান করে দিয়েছেন। তার হচ্ছে ক্লাস 2A, ক্লাস 2B, ক্লাস 1 এগুলোকে ব্যান করে দিয়েছেন। তার লিস্ট আছে আমাদের কাছে, চাষিদের কাছে সেই লিস্টটা দেওয়া হয়। এবং যদি এই চাষগত পদ্ধতি, যান্ত্রিক পদ্ধতি এবং জৈব পদ্ধতি অবলম্বন করেও যদি রোগের প্রাদুর্ভাব হয় তাহলে এই বিষগুলোকে বাদ দিয়ে ব্যান করা বিষগুলোকে, মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিষিদ্ধকৃত বিষকে বাদ দিয়ে অন্যান্য বিষগুলোকে আমরা প্রয়োগ করার সুপারিশ করি। এবং সেক্ষেত্রে দেখা যায় যে ডিজিজ কতটা, তার ইন্টেন্সিটি কতটা, একটা মাঠে এক বিঘেতে কটা গাছে ডিজিজ আছে, বিভিন্ন ফসলের ক্ষেত্রে সেটা বিভিন্ন আছে। ইনফেক্টেড প্ল্যান্ট কটা আছে, বা ফ্রুট বোরার হলে ইনফেক্টেড ফ্রুট কটা আছে, এইটা যেটা মনে করি একটা বেগুন খাতে এক বিঘেতে যে গাছগুলো আছে তার মধ্যে 100টা গাছ ইনফেক্টেড আছে। আমরা বললাম যে 100টা গাছ যদি মানে ইনফেক্টেড হয়, মানে 100টা গাছে যদি রোগের প্রাদুর্ভাব হয় তাহলে ফলনের কোনো ক্ষতি করবে না, মানে যেটা আমাদের চাষের আয়ের উপর যেটা ক্ষতিকর প্রভাব ফেলবে, তাহলে বিষ প্রয়োগ করতে হবে না। এর উপরে যদি হয় 120টা যদি হয়, 125টা হয়, তখন বিষ প্রয়োগ করতে পারে। এগুলো চাষিদেরকে শেখানো হয়। তা এই কাজগুলো। এর পরেরটা হচ্ছে যে রাসায়নিক বিষ যখন প্রয়োগ করবে তখন বীজগুলোকে কেনার সময়, সেটাকে পাটিতে মজুত করার সময়, প্রয়োগ করার সময় বা প্রয়োগ করার পরে যে তেলটাকে ধোবে বা প্যাকেটটাকে ফেলবে, সেই সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, যেটা তাদের যে ওয়ার্কার বা ফ্যামিলি মেম্বারদের যেন ক্ষতি না হয়, সেই ব্যবস্থা স্বাস্থ্যের হানি না হয়, সেই রকম ভাবে শিক্ষিত করা হয়। এটা গেল হচ্ছে আমাদের কি কি পদক্ষেপ নিতে হয়। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর একটি গান। ও চাষি ভাই, ও চাষি ভাই, ও চাষি ভাই, সুস্থভাবে বাঁচতে গেলে নির্মল কৃষি চাই। সুস্থভাবে বাঁচতে গেলে নির্মল কৃষি চাই। ও চাষি ভাই, ও চাষি ভাই, সুস্থভাবে বাঁচতে গেলে নির্মল কৃষি চাই। সুস্থভাবে বাঁচতে গেলে নির্মল কৃষি চাই। ও চাষি ভাই, ও চাষি ভাই,
খেয়ে নানান রোগে নিত্য মানুষ ভোগে, সতর্কতা নিতে হবে সার বিষ প্রয়োগে। খাদ্য খেয়ে নানান রোগে নিত্য মানুষ ভোগে, সতর্কতা নিতে হবে সার বিষ প্রয়োগে। সবাই স্বাস্থ্যকর বিষ মুক্ত খাদ্য যেন পাই, সবাই স্বাস্থ্যকর বিষ মুক্ত খাদ্য যেন পাই। সুস্থভাবে বাঁচতে গেলে নির্মল কৃষি চাই, সুস্থভাবে বাঁচতে গেলে নির্মল কৃষি চাই। ও চাষি ভাই, ও চাষি ভাই, কৃষিকাজে পরিবেশগত উৎপাদনশীলতা বাড়াতে হবে, ফার্ম প্রফিট পণ্যের গ্রহণযোগ্যতা। কৃষিকাজে পরিবেশগত উৎপাদনশীলতা বাড়াতে হবে, ফার্ম প্রফিট পণ্যের গ্রহণযোগ্যতা। উন্নত মান কৃষি ফসল শ্রম যাবে না বৃথা, উন্নত মান কৃষি ফসল শ্রম যাবে না বৃথা। ও চাষি ভাই, রক্ষা করো চাষি ভাই পরিবারের নিরাপত্তা, নিরাপদ থাকে যেন সকল পণ্য ক্রেতা। রক্ষা করো চাষি ভাই পরিবারের নিরাপত্তা, নিরাপদ থাকে যেন সকল পণ্য ক্রেতা। কৃষিক্ষেত্রের মন্ত্র হোক, কৃষিক্ষেত্রের মন্ত্র হোক পরিবেশ সুরক্ষায়, কৃষিক্ষেত্রের মন্ত্র হোক পরিবেশ সুরক্ষায়। সুস্থভাবে বাঁচতে গেলে নির্মল কৃষি চাই, সুস্থভাবে বাঁচতে গেলে নির্মল কৃষি চাই। ও চাষি ভাই, ও চাষি ভাই, ও চাষি ভাই, সুস্থভাবে বাঁচতে গেলে নির্মল কৃষি চাই, সুস্থভাবে বাঁচতে গেলে নির্মল কৃষি চাই, সুস্থভাবে বাঁচতে গেলে নির্মল কৃষি চাই। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর একটি গান। এইবার আমরা কিভাবে আমরা এগুলোকে মানে গ্রামে
মানে মাঠে সেগুলোকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করছি। হুম। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিলেজে একটা করে প্যারা ওয়ার্কার আছে, তাদেরকে এই গ্যাপের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়। প্রথমে 1 মাসে, তারপরে হচ্ছে রিফ্রেশার কোর্স করে 10 দিন, আবার কখনো এসে 1 সপ্তাহ এইভাবে ট্রেনিং দেওয়া হয়। এবং তারা গ্রামে একটা করে ভিলেজ রিসোর্স সেন্টার তৈরি করে, সেখান থেকে চাষিদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। আমরা যে চাষিদেরকে ট্রেনিং দিয়ে আসি, এবং ওই প্যারা ওয়ার্কাররাই হচ্ছে আমাদের যত রকম রিসোর্স, সেই রিসোর্স গুলোকে, আমাদের যে সব ইনপুটস গুলো আছে, আমাদের এখানে বিভিন্ন রকমের জীবাণু সার, তারপরে বায়োপেস্টিসাইড, জীবাণু ঘটিত রোগনাশক বা পোকানাশক, এইগুলোকে তারা চাষিদেরকে সরবরাহ করে একটা কমিশনের ভিত্তিতে। তারপরে চাষিদের কাছ থেকে মাটি নিয়ে এসে আমাদের এখানে পরীক্ষা করিয়ে নিয়ে যায়, তাতে একটা কমিশন পায়। এবং তারা চাষিদেরকে মনিটর করে যে ঠিকমতো জীবাণু সারগুলো ঠিকমতো প্রয়োগ করছে কিনা, কেউ আবার রাতের অন্ধকারে রাসায়নিক সার প্রয়োগ করে আসছে কিনা, সেগুলো মানে চাষিদেরকে ঠিকভাবে মোটিভেট করা হয় যাতে এটা অবলম্বন করে। এইভাবে আমরা নির্মল কৃষিটাকে আমরা ইমপ্লিমেন্ট করছি। আমাদের শুরু হয়েছিল 2014 সালে পশ্চিমবঙ্গ সরকারের জলজ সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগে একটা প্রজেক্ট ছিল আদমি বলে একটা প্রজেক্ট ছিল, অ্যাক্সিলারেটেড ডেভেলপমেন্ট অফ মাইনর ইরিগেশন প্রজেক্ট ছিল, সেটা এখনো আছে। সেই প্রজেক্টের আন্ডারে আমরা গ্যাপ ফুড এগ্রিকালচারাল প্র্যাকটিসটা ইমপ্লিমেন্ট করেছিলাম। 14 সাল থেকে শুরু হয়েছিল, 18 সাল অব্দি। এখনো আমাদের সেই কাজটা চলছে, কারণ প্রজেক্টটা শেষ হয়ে গেছে, আমাদের কাজটা চলছে। এবং এই প্রজেক্টটা পশ্চিমবঙ্গ সরকারের ওয়ার্ল্ড ব্যাংকের, বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় হয়েছে। আচ্ছা, এটা কেমন ভাবে আপনারা দেখছেন, মানে এতে করে কৃষক বন্ধুদের মানে আগ্রহ দেখতে পাচ্ছেন? আমাদের এখানে দুটো লেভেলের বেনিফিশিয়ারি আছে। একটা লেভেল হচ্ছে যে ফার্মার্স দেমসেলফ, ফার্মার্সরা, দ্বিতীয় লেভেল যে এন্টারপ্রেনার। আমাদের বাঁকুড়া জেলায় একটা গ্রামে চণ্ডীচরণ সিং বলে একটি ছেলে আছে। কোন ব্লকে হবে মনে আছে? ছাতনা, সম্ভবত ছাতনা। আচ্ছা, সেখানে চণ্ডীচরণ সিং বলে একটি ছেলে আছে আমাদের, সে আমাদের প্যারা ওয়ার্কার। মানে আমাদের গ্রামে যে ভিলেজ রিসোর্স সেন্টার গুলো যারা তৈরি করেছে আমাদের ট্রেনিং নেওয়া, তাদেরকে আমরা প্যারা ওয়ার্কার, ভিআরপি, ভিলেজ রিসোর্স পার্সন বা প্যারা ওয়ার্কার। সেই চণ্ডী কি করেছে, ওখানে চাষিদেরকে অর্গানাইজ করে গ্যাপ পদ্ধতিতে হলুদ চাষ করছে, ধনে চাষ করছে, এবং নিজে হলুদ সেদ্ধ করা, হলুদ শুকানোর ব্যবস্থা করেছে, এবং গ্রামের লোকদের দিয়ে হলুদ চাষ করে, চাষিদের অর্গানাইজ করে হলুদ চাষ করছে। সেই হলুদটা সে নিজেই কিনে নিচ্ছে, তারপরে পাউডার করে নিজস্ব পাউডারের সেখানে গ্রাইন্ডিং মেশিন করেছে, পাউডার সে বিক্রি করছে, সেখানে হলুদ এবং ধনে করছে। তারপরে এখন সে আরো অন্যান্য কাজও শুরু করেছে, এবং তাতে হচ্ছে আরকেভিআই সহায়তায় সেই ইনস্ট্রুমেন্ট গুলোকে নিতে পেরেছে। কারণ কিছু একটা শুরু করলে তখন সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাটা পাওয়া যায়। এতে করে সরাসরি সবজিটা বিক্রি না হয়ে মূল্য সংযুক্তিকরণ হলো, তাই তো? এতে করে তার প্রফিটটা বেশি আসছে, অনেক বেশি আসছে। আমার না, ওখানে সবজিটা হচ্ছে কি, মানে ও তো বাজারটা একটু দূরে থাকে, তো মানে গ্রামে, তো তাতে কি হয়, সবজিটাকে নিয়ে যাওয়ার চেয়ে আমি যদি নন পেরিশেবল গুড তৈরি করি, তাহলে আমরা মজুত করে কিছুদিন বাদে আমরা সেটাকে রপ্তানি করতে পারি, বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারি। তো সেইটা করছে, ভালো কাজ করছে সে। এবং তারপরে অল্প কৃষি বলে একটা সংস্থা করেছে কোচবিহার জেলায়। তার নাম হচ্ছে খোকন বর্মন ছেলেটি, সে আমাদের প্যারা ওয়ার্কার। তো সে এমন সংস্থা তৈরি করেছে যে সে তার মানে কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় তার সাব সেন্টার আছে আর কি, অল্প কৃষি। তো সে এরভাবে ট্রেনিং দিয়ে থাকে। তারপরে এই বায়ো ইনপুট সরবরাহ করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ও অন্যান্য কাজেও যুক্ত আছে, বীজ তৈরি বা বীজ সরবরাহ করা। এর সঙ্গে একটা জিনিস জানতে চাইবো, কোচবিহারে এক ধরনের ধান পাওয়া যায়, সেই ধানের খইটা খুব ভালো হয়। কারণ আপনি যেহেতু জয়নগরে রয়েছেন, নিমপিটে, এখানে তো জয়নগরের মোয়ার একটা বিরাট সুনাম রয়েছে, এবং কনকচুর। এই কনকচুরটা কি চাষ কোচবিহারে কি এখনো চলছে? আপনার কি যেটা জানা আছে? না, ওরা ওই যেহেতু ওটা প্রত্যন্ত জায়গা, তো সেই জন্য ওরা চাষ করতে পারে না, তার কারণ ওটার মার্কেটিং তেমন না, নিজস্ব খাওয়ার জন্য ছাড়া ওরা সেই হিসাবে চাষ করে না। যেমন কোচবিহার জেলায় একটা আলু আছে যেটাকে জলপাই আলু ওরা বলে, অনেকে জাম আলু বলে। জলপাইয়ের মতো শেপ
এবং লাল রঙের, আচ্ছা, কালচে লাল রঙের বলে অনেকে জাম আলু বলে। ঠিক। তো সেই আলুটাও চাষ কমে যাচ্ছে, তার কারণ ওই আলুটা আমরা যখন কোচবিহারের ওদিকে যাই তখন 2-3 কিলো নিয়ে আসি, তাছাড়া আমরা তেমনি মার্কেট পাই না। তাছাড়া প্রোডাকশন খুব কম মানে খুবই কম। আমার এই আলুর 3 গুণ দাম না দিলে ওটা মানে লাভজনক হবে না ওই চাষটা। আচ্ছা, তো সেই হিসেবে যদি সেটা কাস্টমার বেড়ে যায় তাহলে কিন্তু দামটা কম আস্তে আস্তে হবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে, প্রত্যেকের এই বিষয়ে সচেতন হতে হবে। সচেতন হতে হবে। আমরা চেষ্টা করছি, আমরা অনেকটা এগিয়েছি, আরো চেষ্টা করছি আমাদের এই ফার্মার্সের প্রডিউসার গ্রুপ তৈরি করে, গ্যাস ফার্মার্সের যে প্রডিউসার গ্রুপ তৈরি করে, ওই প্যারা ওয়ার্কার যে আছে সেই হচ্ছে অর্গানাইজ করবে গ্রুপ তৈরি করে। আমরা যদি কৃষিজ পণ্য বিপণনটা করতে পারি ঠিক মতো, তাহলে চাষিদের প্রচন্ড অনেক লাভ হবে। সেটা আছে, আমাদের তো অনেক রকম প্রতিবন্ধকতা আছে। অবশ্যই আমরা সেই প্রতিবন্ধকতার কথায় আসবো, তার আগে একটু বলে হ্যাঁ বলুন। ওই সুন্দরবনের কথা যদি একটু বলেন, কারণ আপনি যেহেতু নিমপিটে রয়েছেন এবং সুন্দরবনের তো একটা বিশাল অংশ মানুষ তারা মৌমাছি পালন, মধু সংগ্রহ এর মধ্যে আছেন, এবং আপনাদের এখানে মতো অনেক ট্রেনিং করানো হয়, মানে সারা বছরই চলে। হ্যাঁ, আমাদের বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির তরফ থেকে আমাদের কেভিআইসি সহায়তায় আমাদের একটা মধু সংগ্রহ গ্রাহক যে আছে, মানে যারা বনে মধু সংগ্রহ করে, তাদের একটা কোঅপারেটিভ করা আছে। হ্যাঁ, কোঅপারেটিভ করা আছে, এবং সেই কোঅপারেটিভে মেম্বার যারা, তাদের একটা কমন ফেসিলিটি সেন্টার বলে আমাদের নিমপিঠে একটা হানি প্রসেসিং সেন্টার আছে, মেকানিক্যাল, সম্পূর্ণ মেকানিক্যাল হানি প্রসেসিং সেন্টার আছে। ওটা হচ্ছে আমরা অর্গানাইজ করি, কিন্তু ওই যে কমন এটা হচ্ছে যে কোঅপারেটিভ যে আছে তার ওটা প্রপার্টি। এবার এই হানি প্রসেস যারা হানি কালেকশন করে, মধু সংগ্রাহক যে সমিতি, তাদের যে কোঅপারেটিভ, তারা তাদের হানিগুলোকে এখানে বিশাল বিশাল ক্যানে করে নিয়ে আসা হয়, তারপরে সেটাকে এখানে প্রসেসিং করে বটলিং করা হয়। বটলিং করে বিভিন্ন মাধ্যমে আমাদের ওখান থেকে স্থানীয় আমাদের নিজস্ব কাউন্টার আছে, সেখান থেকেও যারা ভিজিটার্স আছে, নিমপিট আশ্রমে তো প্রচুর ভিজিটার্স আছে, তারা নিয়ে যায়। তারপরে যে সরকারি সূত্রে যে আমাদের সরকারি যে চ্যানেল আছে, তার মাধ্যমে সেগুলো বাজারজাত করা হয়। তাতে কি হয় যে ওরা যে মিডলম্যানের হাতে যেভাবে প্রতারিত হচ্ছিল, মানে বঞ্চিত হচ্ছিল, সেটা এখন আর হয় না, এখন ওরা হানি বেশ ভালো দাম পায়। আচ্ছা, আমরা তো অনুষ্ঠানে অনেকটা এগিয়ে গেছি, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করব। তো একটু যদি প্রতিবন্ধকতা কিছু যদি বলেন, মানে যেগুলোকে আমরা জানলে সেগুলোকে এড়িয়ে চলতে পারবো, তাতে করে নির্মল কৃষির সঠিক বাস্তবায়ন হবে। হ্যাঁ, নির্মল কৃষির প্রতিবন্ধকতা বলতে যেটা হচ্ছে যে চাষিদের মধ্যে সচেতনতার অভাব। প্রথম যে আমরা কয়েকজন চাষিকে নিয়ে শুরু করেছি, এখন ধীরে ধীরে চাষির সংখ্যা বাড়ছে, কিন্তু তবুও একজন চাষিকে যদি বলি যে নির্মল কৃষি করো, সে সামান্য একটু জমিতে করবে, তার সব জমিতে সে করবে না, কারণ সে অতটা ট্রাস্ট করতে পারে না। এইটা একটা। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে বায়ো ইনপুট গুলো, যে জীবাণু সার, বায়ো ফার্টিলাইজার এবং বায়ো পেস্টিসাইড যে ব্যবহার করতে হয় নির্মল কৃষিতে, সেইটা হচ্ছে আমাদের আশেপাশে যে জেলাগুলো আছে সেখানটায় সরবরাহ করার সুবিধা আছে, কিন্তু প্রত্যন্ত বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার জেলা, দার্জিলিং, এখানে সরবরাহ করতে গিয়ে অনেক ট্রান্সপোর্টের একটু অসুবিধা হয়, এগুলো আছে। আর যে সমস্ত প্রতিবন্ধকতা আছে সেগুলো আলোচনার মধ্যে আনা যাবে না, আর কিছু প্রতিবন্ধক, মানে এরকম নানা কিছু সমস্যাকে আমরা চলছি, তাই তো? হ্যাঁ, সমস্যা নেই, তবুও ধীরে ধীরে আমাদের এখনো 15,000 চাষি আছে নির্মল কৃষিতে, 2,600 হেক্টর জমি পশ্চিমবঙ্গের মধ্যেই 15,000। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের আরেকটা আমরা যেটা করেছি, নির্মল কৃষি যারা চাষি আছে, আমাদের ভিআইপি নিমপিট বলে একটা অ্যাপ আছে। ভিআইপি নিমপিট বলে অ্যাপে সেই চাষিরা নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পারে। সেখানে করতে পারলে তারা কি হবে, বিশেষ করে দুটো সুবিধে পায়। একটা সুবিধা হচ্ছে যে ক্রপ অ্যাডভাইসারি, তার ক্রপের যে ইয়েটা আছে, যে ডিজিজ আছে, সেটাকে সেই ক্রপ এবং ডিজিজকে যদি ওখানটায় ইনপুট ইয়েগুলো করে, কম্বোবাস থেকে সিলেক্ট করে, তাহলে তার ওই কি কি সিমটম আছে বলে মিলিয়ে দেখবে, তারপরে কি কি তাকে নিতে হবে আর কি, ব্যবস্থা নিতে হবে, সেগুলো সেখানে পেয়ে যায় বাংলা ভাষায়। আর দ্বিতীয় হচ্ছে আরেকটা আছে হচ্ছে যেখানে জানানো, এই যে সমস্যা জানানোর একটা জায়গা আছে, যেখানে সিলেক্ট করে ক্রপ সিলেক্ট করে
সেই সমস্যাগুলো সেখানে সে লিখে দেবে, আর সমস্যার ছবি যদি থাকে সেই ছবিটা তুলেও সেখানে আপলোড করে দেবে। তাহলে আমরা সুবিধা তাহলে মাঠের ছবি আমরা দিতে পারবো, তাই তো? হ্যাঁ, মাঠের ছবি এবং সমস্যাটা সে বাংলা ভাষায় লিখে দেবে। যদি লিখতে না মানে সেখানে যদি তার মোবাইলে যদি বাংলা টাইপ করার ব্যবস্থা না থাকে বা যদি সে টাইপ না করতে পারে, তাহলে কাগজে লিখে সেই ছবিটা এবং গাছের যে ডিজিজ হয়েছে সেই ছবিটা সে আপলোড করে দিতে পারে। দিলে আমরা 24 ঘন্টার মধ্যেই যে যখন আমরা যারা এক্সপার্ট গ্রুপে যাদের রেজিস্ট্রেশন আছে, যেমন আমার আছে গ্রুপে, আমি কি করতে পারি, আমি ওই ছবিটা দেখে ডিজিজটা দেখে আমি তাকে একটা অ্যাডভাইসারি পরামর্শ দিয়ে দিতে পারি, এটা চাষিরা পেয়ে যাচ্ছে। এটাতে আমাদের মোটামুটি এখনো বোধহয় 7,000-এর মতো ফার্মার নিবন্ধীকৃত হয়েছে, কিন্তু সবাই সঠিকভাবে ব্যবহার করা হয় না। নিবন্ধী করেছি, নিবন্ধ নামটা রেজিস্ট্রেশন করা আছে মাত্র, তারপর চাষিদের কাছে সবার কাছে অ্যান্ড্রয়েড ফোনও থাকে না, এটা একটা সমস্যা আছে। তাহলে আপনাদের যে অ্যাপটার কথা বলেন ভিআইপি নিমকিট, তাই তো? ভিআইপি নিমকিট। তাহলে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। হ্যাঁ বলুন, যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, ওই চাষিতে আমাদের গ্যাপের ফার্মার গুলো নিবন্ধন করতে পারে। তাহলে সাধনবাবু, আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আপনাদেরকেও ধন্যবাদ, এবং এর মাধ্যমে আমি আমার পশ্চিমবঙ্গের সকল কৃষক বন্ধুদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তার কারণ এটা এমন একটা সেক্টর ভারতবর্ষে যে করোনায় বিভিন্ন দেশের অর্থনীতি ডুবে গেলেও আমাদের দেশের অর্থনীতি ডুবে যায়নি। তার জন্য দায়ী কিন্তু এই কৃষক বন্ধুরা, তার কারণ ভারত কৃষি নির্ভর দেশ। সেই বলে করোনার সময় ভারতের অর্থনীতির উপর কোন রকম এফেক্ট পড়েনি। ধন্যবাদ সবাইকে। শ্রোতা বন্ধুরা, আজকের আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল নির্মল কৃষি, আর এই বিষয়ে বলছিলেন সাধন কুমার দাস, প্রোগ্রাম অফিসার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, শ্রী রামকৃষ্ণ আশ্রম, নিমকিট। আর সাথে ছিলাম আমি, পবিত্র কুমার মন্ডল। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর একটি গান। মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়, মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়। মায়ের স্বাস্থ্য ভালো রাখতে হবে সংসার পরিচর্যায়, স্বাস্থ্য ভালো রাখতে হবে সংসার পরিচর্যায়। মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়। চাষের জমি নষ্ট করছো কৃষক রাসায়নিক সারে, জৈব সার প্রয়োগ করে রক্ষা করো তারে। জমি নষ্ট করছো কৃষক রাসায়নিক সারে, জৈব সার প্রয়োগ করে রক্ষা করো তারে। সক্রিয় জীবাণু সারে মাটিরে বাঁচায়, সক্রিয় জীবাণু সারে মাটিরে বাঁচায়। মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়। কেঁচো সার খামার জাত পাতা পচায়ার, অ্যাজোটোব্যাক্টার অ্যাজোস্পাইরিলাম জীবাণু জাত সার। কেঁচো সার খামার জাত পাতা পচায়ার, অ্যাজোটোব্যাক্টার অ্যাজোস্পাইরিলাম জীবাণু জাত সার।
ধনচি ডালপাট সবুজ সারের তুলনা কোথায়, ধনচি ডালপাট সবুজ সারের তুলনা কোথায়, মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়। জলজ ফার্ম এজলাতে হয় ক্যারোলিনিয়া, নাদেশ জাত কম্পোস্ট সার ফসলের প্রিয়া। জলজ ফার্ম এজলাতে হয় ক্যারোলিনিয়া, নাদেশ জাত কম্পোস্ট সার ফসলের প্রিয়া। খড় বিচালি পুড়িও না জমিনের মৃত্তিকায়, খড় বিচালি পুড়িও না জমিনের মৃত্তিকায়, মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়। এবার শোনো বন্ধু, এবার শোনো বন্ধু, তরল জৈব সারের পালা। পঞ্চগব্য শস্যগব্য পোনা পাজালা। এবার শোনো বন্ধু, তরল জৈব সারের পালা। পঞ্চগব্য শস্যগব্য পোনা পাজালা। মাটিতে আমলকি পাত জৈব কার্বন বাড়ায়, মাটিতে আমলকি পাত জৈব কার্বন বাড়ায়, মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়। মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়। মায়ের স্বাস্থ্য ভালো রাখতে হবে সংসার পরিচর্যায়, স্বাস্থ্য ভালো রাখতে হবে সংসার পরিচর্যায়, মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়। মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়। মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর একটি গান। আজকের শুনলেন নির্মল কৃষি সম্বন্ধে। বিশেষজ্ঞ হিসাবে উপস্থিত ছিলেন সাধন কুমার দাস, প্রোগ্রাম অফিসার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, শ্রীরামকৃষ্ণ আশ্রম, নিমপিট। শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর একটি গান। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণ ও উপস্থাপনায় ছিলেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, সম্প্রচারণ সহায়তায় রাজু সর্দার, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা। আপনাদের সঙ্গে ছিলাম আমি, বেবি সর্দার। বিজয়গড় জ্যোতিষরায় কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতায় শুনুন কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আপনাদের কাছে আমাদের চাষবাস অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের ইমেল আইডি হলো radiokolkata.chasbas@gmail.com। আজকের অনুষ্ঠানটি শুনতে রেডিও কলকাতা অ্যাপ ডাউনলোড করুন অথবা radiokolkata.org ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ও লাইভ নাও বাটন ক্লিক করুন। আবারও আগামীকাল হাজির হব আমরা নতুন অনুষ্ঠান নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও কলকাতা।
Radio Kolkata, your daily dose of happiness.